নমস্কার। আবার আসলাম আপনাদের সামনে জ্ঞান বিলোতে। আমার আগের ভিডিওটা দেখে আবার সেই ভাই প্রশ্ন করেছিলেন যে এই যাকে বামদেব দীক্ষা দিয়েছে বলে উনি প্রচার করেন, তার নাম, আমার নাম বলতে হবে না, আপনি ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। আমি তো ব্যক্তিগত আক্রমণ করতে বসিনি, তবে এগুলো কিছু কিছু ক্ষেত্রে বড্ড হাস্যকর লাগে। কেন হাস্যকর লাগে? হ্যাঁ, আপনি সাধক, আপনি মায়ের আরাধনা করেন, কিন্তু সেটা মানুষকে জানাতে বামদেবের নাম সাথে নিজেকে জুড়তে হবে, এটা ঠিক মানা যায় না। কারণ বামদেবেরই দর্শন যদি লাভ হয়, সাক্ষাৎ, অর্থাৎ বামদেব সামনে এসে দাঁড়ালেন এবং একটা মন্ত্র দিলেন, তাহলে অলরেডি সিদ্ধি লাভ হয়ে যাওয়ার কথা। এরকম অনেকগুলো প্রশ্ন তোলা যায়, বিভিন্ন মানুষ সম্বন্ধেই তোলা যায়। আমার সম্বন্ধে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু আদতে আমার মনে হয় না তাদেরও কিছু যায় আসে বা আমারও কিছু যায় আসে। কারণ তাদের কাছে যে লোক মানুষদের যাবার, তারা ঠিক যাবেই। যেমন দেখুন, আমি হাজারবার এখানে বলা সত্ত্বেও কিন্তু এখানে কেন, ফেসবুকে আজকে গত প্রায় 4-5 বছর ধরে লিখে যাচ্ছি, এই রাস্তায় বোর্ড টানানো, সব সমস্যার সমাধান করা হয়। এমনকি ট্রেনের কামরায় দেখবেন পোস্টার লাগানো, 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ। মানুষ যাচ্ছে তো, তো মানুষ যদি যেচে গিয়ে ঠকতে চায়, তাহলে সেটা যেমন আমার কিছু করার নেই। আমার কথা আপনি শুনতে পারেন, নাও শুনতে পারেন। আমার কথা আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, আপনার অভিরুচি। এবারে আপনি সেদে গিয়ে যদি হাঁড়ি কাঠে গলা দেন, আমার কিছু করার নেই, তাই না? তো এরকম হাঁড়ি কাঠে গলা দেওয়ার আরেকটি ঘটনা শোনাই, যেটাই রিসেন্ট আমার সঙ্গে পরিচিত আমার এক ভাইয়ের ঘটনা। তারা গত বছর, মানে এই বছরের, গত বছর বলবো না, এই বাংলা নববর্ষ যে এলো 1432, তার আগের সাল 1431-এর পৌষ মাসে অমাবস্যায় তারা বাড়িতে কালী পুজো করেছিল, বাড়িতে। এবং তাদের পুরোহিত মশাই বিধান দিয়েছিলেন বলি দিতে হবে অবশ্যই। এমনি তো আমিও বলি, শক্তি পুজো বলি ছাড়া হয় না, কিন্তু কার ক্ষেত্রে কোন বলি, এটা কিন্তু বড় একটা জিনিস ম্যাটার করে। তো আমি এই ঘটনাটা জানার আগে তাদের অনেক অনেক কিছু সমস্যা শুনেছি। বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা চলছে, অর্থনৈতিক সমস্যা চলছে। এগুলো কেন, কোথা থেকে, আমার বোধগম্য হয়নি। তো হঠাৎ এই মায়ের ইচ্ছা হবে হয়তো, রিসেন্ট মাত্র 3-4 দিন আগে আমি জানতে পারি তারা পৌষ মাসে বাড়িতে কালী পুজো করেছিল এবং সেখানে বাড়ির চৌহদ্দির মধ্যেই পুজো করে, মানে সেখানে পাঁঠা বলিও দিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলবেন, হ্যাঁ পাঁঠা বলি দিয়েছিল তো অপরাধ কী হয়েছে? আমি ওই যে বললাম, কার ক্ষেত্রে কোন বলিটা প্রযোজ্য, কোন বলিটা কে দিতে পারে, এগুলো যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তন্ত্রশাস্ত্র একটি বিরাট ধোঁয়াশা।
আমি বেশ কিছু উদাহরণ দিতে পারি তন্ত্রশাস্ত্রের মানে লেখা নিয়ে, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হবে খুবই ন্যাক্কারজনক। আদৌ এরকম হয়? কিন্তু তার মধ্যে যে গুহ্য তত্ত্বগুলো ভরা রয়েছে, সেই তত্ত্বগুলো যতক্ষণ উদ্ধার না হবে ততক্ষণ তন্ত্রশাস্ত্র শুধু বঙ্গানুবাদ পড়ে, মানে সংস্কৃততে লেখা রয়েছে তার একটা বাংলা অনুবাদ করা রয়েছে, সেটা পড়ে তান্ত্রিক হওয়া হচ্ছেও এখন। অলরেডি ফেসবুক খুললেই দেখতে পাই অমুক জায়গায় তন্ত্র শেখানো হচ্ছে, পেশাদারি তান্ত্রিক হন, ইত্যাদি ইত্যাদি। একটা নির্দিষ্ট কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, পেশাদারি তান্ত্রিক হবেন আপনি, মানে গলায় এরকম রুদ্রাক্ষের মালার বদলে এরকম একটা আই কার্ড ঝুলবে, এটা আপনি পেশাদারি তান্ত্রিক অমুক তন্ত্র ইনস্টিটিউট থেকে পাশ করা। কী কী স্পেশালিস্ট, যেমন ডাক্তারদের স্পেশালিস্ট হয় না, কেউ আই স্পেশালিস্ট, কেউ স্কিন স্পেশালিস্ট, কেউ চেস্ট স্পেশালিস্ট, কেউ গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্ট, এবং তন্ত্র স্পেশালিস্ট, স্পেশালিস্ট ইন বশীকরণ, স্পেশালিস্ট ইন স্তম্ভন, স্পেশালিস্ট ইন মারণ, এরকম হবে হয়তো। মানে আমি বলতে চাইছি এটা আপডেট হচ্ছে। মানে আপনারা জানেন ফোন যেমন, ফোনের অ্যাপগুলো যেমন আপনাদের নিয়মিত আপডেট করতে হয়, এমনকি ফোনটাকেও আপডেট করতে হয়। মানে মাঝে মাঝে দেখবেন ফোনেও সফটওয়্যার আপডেটিং আসে না? তো এরকম তন্ত্রশাস্ত্র আপডেট হয়ে যাচ্ছে। আপডেটটা কীরকম, মানে ভালোর দিকে কতটা আর খারাপের দিকে কতটা সেটা ভবিষ্যৎ বলবে। মানে এরকম আপডেট হচ্ছে, মানে এরপরে তান্ত্রিকরা গলায় এরকম রুদ্রাক্ষ বা ইসের বদলে আই কার্ড ঝুলাবেন, স্পেশালিস্ট তান্ত্রিক। এমনি দেখবেন এখন এই তন্ত্রটাও অনেক জায়গায় বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ধারায় বিভক্ত হয়েছে। কেমন কেউ আবার পিশাচ সিদ্ধ, তার আবার পিশাচ সিদ্ধ বলে না, মানে পিশাচ সিদ্ধ, ভূত প্রেত সিদ্ধ, তারা ভূত প্রেত নিয়ে কারবার, তারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অলরেডি আই কার্ড ঝুলিয়ে ফেলে, প্রোফাইলেও দেখতে পারেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো এইগুলো দেখলে একটু হাসিও পায়। মানে ধরুন বামদেবের সময় যদি এরকম ইনস্টিটিউট থাকতো, বামদেব ভর্তি হতেন, সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসতেন। শ্রীরামকৃষ্ণদেব ভর্তি হতেন, কৃষ্ণানন্দ আগমবীশ এত খেটে খুঁটে দীর্ঘ বছর, প্রায় 28 বছর খেটে খুঁটে 64টা তন্ত্র ঘেঁটে এই যে বৃহৎ তন্ত্রসার নামক গ্রন্থটা রচনা করলেন। প্রয়োজন ছিল না, কি দরকার ছিল? তন্ত্র ইনস্টিটিউটে ঢুকতেন, সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসতেন। তারপরে পেছনে আগমবাগীশ, তন্ত্রবাগীশ, তন্ত্রাচার্য, কৌলাচার্য, কুল অবধূতাচার্য, একটা উপাধি ডেফিনেশন অনুযায়ী যেরকম উঠেছে ক্লাসে। তো যাক, বনতা না করে যেটা আসি, তারা পাঠাগুলি দিয়েছিল এবং সমস্যা আগে থেকেই ছিল, কিন্তু এই পুজোটা হওয়ার পর থেকে সমস্যাগুলো বেড়ে গেল। দেখবেন দশ মহাবিদ্যার যে পূজা স্থান তন্ত্রে বর্ণিত করা হয়েছে, সেগুলো কিন্তু কোথাও গৃহ মধ্যে করা হয়নি, বা গৃহের চৌহদ্দির মধ্যেও করা হয়নি। কারণ দশ মহাবিদ্যার প্রত্যেকের পূজায় বলি লাগে। হ্যাঁ, বলি রাজসিক, তামসিক, সাত্ত্বিক হতে পারে, সেটা আলাদা কথা। সেটা অধিকারী ভেদে, যে পুজো করবেন তার অধিকারী ভেদে সেই বলিগুলো হয়। কিন্তু গৃহস্থ সে 3টে গুণের মধ্যেই রয়েছে। তন্ত্রশাস্ত্র ঘেটে দেখবেন যারা মহামান্য তান্ত্রিকগণ আছেন, তারা দেখবেন, তারা তো আরও ভালো বলতে পারবেন। আমি তো চুনোপুটি মাছ, তারা আরও ভালো বলতে পারবেন যে দশ মহাবিদ্যার পুজো কোথায় কোথায় হয়। নদী তীরে, শ্মশানে,
শূন্যাগারে অর্থাৎ নির্জন কোনো একটা ঘর যেখানে কারো যাওয়া আসা থাকে না, শূন্যাগারে, পর্বত প্রান্তে, বনাঞ্চলে, এই যে ভাগগুলো করা হয়েছে কী জন্য? অথচ আজকে বর্তমান সময়টায় দাঁড়িয়ে দেখুন, পাড়ার মধ্যে বগলামুখীর মন্দির, ফ্ল্যাটের নিচে বগলামুখী এবং ছিন্নমস্তার মন্দির, পাড়ার মধ্যে মাতঙ্গীর মন্দির, কোথাও কোথাও তো পাড়ার মধ্যে দশ মহাবিদ্যাই একদম সাজানো বোঝায়, নর্দমার উপর স্ল্যাব পেতে শনিকালী মন্দির। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, দেখেননি? এতে কি আসলে দেবতার মর্যাদা রক্ষা করা হচ্ছে না তাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে? নর্দমার উপরে স্ল্যাব পেতে তার উপরে মন্দির বানিয়ে দেওয়া হলো, তলা দিয়ে নর্দমা হয়েছে। তো যাই হোক, তারা বাড়িতে পুজোটা করেছিল, আমাকে জানালো যখন, আমি শুনলাম, কিন্তু এখন আর কিছু করার নেই। যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে এই মুহূর্তে কিছু করার নেই। কারণ ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, হাতে কাচের গ্লাস ছিল, কাচের গ্লাস হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এখন কাজটা কী হয় আপনার কী মতে কী বলে? আমি ওই ভাঙা কাচের গ্লাসটার জন্য কান্নাকাটি শুরু করবো, হায় হায় কাচের গ্লাসটা ভেঙে গেল? না, কাঁচগুলো যাতে অন্যের পায়ে না ফোটে, ইভেন নিজের পায়েও যাতে না ফোটে, সেইভাবে কাজগুলোকে এক জায়গায় সুন্দরভাবে গুছাবো, গুছিয়ে ফেলার ব্যবস্থা করব। তো যে কাজটা ঘটে গেছে, ঘটিয়ে ফেলা হয়েছে, কিছু করার নেই এখন আর। তো সেই কাজটার ফলে যে প্রতিক্রিয়াগুলো এখন আসছে, সেই প্রতিক্রিয়াগুলো কিভাবে সামাল দেওয়া যাবে সেটাই করা দরকার। এর আগেও আমি বলেছি, আমি বেশ কয়েক জায়গায় দেখেছি যে এই রকম বলি মানত করে বা বলি দিয়ে কিন্তু তাদের সমস্যায় পড়তে হয়েছে। এবার ওই যে বললাম, অনেক তান্ত্রিকগণ খেপে উঠবেন, শক্তি পূজা বলি ছাড়া, হ্যাঁ আমিও তো বলি শক্তি পূজা বলি ছাড়া হয় না। এবার কি বলি, কেন বলি, কাকে বলি, এইগুলো কিন্তু বোঝার প্রয়োজন আছে। আর এগুলো যতক্ষণ না বোঝা যাবে ততক্ষণ ওই তন্ত্রশাস্ত্র তাদের কাছেও ধাঁধা হয়েই থেকে যাবে। বেশি বলে লাভ নেই, কারণ বেকার তর্ক বাড়ে, জানেন তো। আরেক ভাই আমাকে ফোন করেছিলেন, তিনি শিব নাম জপ করতেন। তো কোথায় ইউটিউব দেখে তিনি বটুক ভৈরব জপ করতে শুরু করে দিলেন। কোন মহারাজ বলেছেন যে বটুক ভৈরব শিশু সুলভ, আমার জানা নেই। যদি শিশু তিনি শিশু রূপ ধরেছিলেন, কিন্তু তিনি শিশু সুলভ কি? তিনি মহাকালীর ওই প্রচণ্ড ক্রোধ শান্ত করতে শিশু রূপ ধারণ করেছিলেন। এবার আমরা পূজা পদ্ধতিতে 8 জন বটুক ভৈরব পাই। কালিকা পুত্র বটুকায় এরকম দেখবেন পাবেন এক এক করে, ইন্দ্রাণী পুত্র বটুকায়, ব্রহ্মাণী পুত্র বটুকায়। যাই হোক, আগে বুঝতে হবে ভৈরব আর শিব কি একই ব্যাপার? না, কিন্তু শিব হচ্ছেন সেই সত্তা যার থেকেই ভৈরব উৎপত্তি।
আমার থেকে যেমন আমার মাথার চুলের উৎপত্তি, তার মাথার চুলটা তো আমারই অংশ, কিন্তু আমি তো নই, গোটা আমিটা নই তো। হ্যাঁ, এই চুলের গোড়ায় যে ফলিকল আছে তার ডিএনএ থেকে, সেখান থেকে ডিএনএ সংগ্রহ করে সেটাকে কালচার করে আমার অনুরূপ একটা ক্লোন তৈরি করা যাবে, যাবে তো বর্তমান বিজ্ঞান দিয়ে। কিন্তু সেটা তো আমি হব না। আমার দেহের প্রতিটা সেল, যে কোনো একটা সেল থেকে একটা স্টেম সেল তৈরি করা যাবে, সেই স্টেম সেল দিয়ে ক্লোন তৈরি করা যাবে, সেটা তো আমি হব না। ঠিক তেমনি যে শিব সত্তাটাকে আমরা বলছি, শিব যে সত্তাটাকে, সেই সত্তার থেকে উৎপন্ন হওয়া বিভিন্ন কার্যের জন্য বিভিন্ন রূপ, সেগুলো হচ্ছে ভৈরব। এবার ভৈরব কত প্রকার, কত রকম, এ নিয়ে বিস্তর মতভেদ আছে। যেমন 51টা পিঠে আপনি 51টা ভৈরব পাবেন, এদের পিঠ ভৈরব বলা হয়। প্রত্যেকটা শ্মশানে একজন শ্মশান ভৈরব থাকেন তো। আবার শ্মশানেরই দ্বার প্রান্তে দ্বার ভৈরব থাকে। আবার দেখছি এখানে অষ্টভৈরব আছেন, অষ্টবটুক আছেন। বটুকদেরও কিন্তু বটুক ভৈরব বলা হচ্ছে। তোরা ক্ষেত্র এবং কার্য অনুসারে প্রত্যেকে আলাদা আলাদা। শিব সত্তাটা সম্পূর্ণ, ভৈরব সত্তাগুলো কিন্তু সম্পূর্ণ নয়। এক একটা কার্যের জন্য এক একজনের সৃষ্টি করা হয়েছে। যেমন দক্ষ যজ্ঞের জন্য বীরভদ্রের সৃষ্টি। এবার ভৈরব রূপগুলো কিন্তু সবকটি উগ্র, সবকটি উগ্র। আপনারা দেখতে পাবেন, যদি আপনারা যারা পুজো করেন, পুজো পদ্ধতিতে দেখবেন, কালী পুজো পদ্ধতি বা দুর্গা পূজা পদ্ধতিতে যে অষ্টভৈরবের নাম দেওয়া রয়েছে, নামগুলি খালি দেখবেন উন্মত্ত ভৈরব, সংহার ভৈরব, এরকম নামগুলো আছে। এরা সবাই উগ্র রূপ। এবার আপনি কিছু না জেনে বুঝে, আপনি শিব পরম সত্তা, শিব শব্দের অর্থই মঙ্গল, আপনি সেই পরম মঙ্গলময় সত্তাকে ছেড়ে আপনি তার খুচরো রাগের ফলে বা ক্রোধের জন্য উৎপত্তি হওয়া সেই ভৈরব রূপের উপাসনা করতে শুরু করলেন, কিনা খুচরো পাপ, খুচরো শক্তির জন্য। হ্যাঁ, আপনি সাময়িক কিছু পেতে পারেন, অবশ্যই পেতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আবার মূল্য দিয়ে দিতে হতে পারে। তো যেখানে আমার কাছে ধরুন হেডমাস্টারের ঘরে আমি ডাইরেক্ট যেতে পারি, যাওয়ার অপশানও আছে, কিন্তু আমি হেডমাস্টারের ঘরে না গিয়ে আমি স্কুলের দারোয়ানকে গিয়ে তেল মাখাচ্ছি যে আমাকে একটু হেডমাস্টারের ঘরে নিয়ে গেলে, দারোয়ান বলছে না না, যেতে হলে হেডমাস্টারের সাথে দেখা করতে হলে আমার যাওয়ার পথ ছিল, কিন্তু ডাইরেক্ট ছিল, আমি যেতেই পারতাম। না গিয়ে আমি দারোয়ানকে তেল মাখাচ্ছি, দারোয়ান আমার থেকে 200-500 টাকা ঘুষ নিল, তা বলে আপ যাইয়ে, দারোয়ান কোনো প্রয়োজন ছিল না। ব্যাপারটা অনেকটা এইরকম হয়ে যায়। তো আমি অনেকবার বলেছি, আমি নিজে কখনো আমার কোনো ভিডিওতে দেখতে পাবেন না আমি কোনো মন্ত্র এখানে বলেছি, কোনো দেবদেবীর মন্ত্র আমি এখানে বলেছি। আপনারা কেউ যদি দেখাতে পারেন কোনো ভিডিওতে, দয়া করে স্ক্রিনশটটা দিয়ে বা স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বলি না। কেন বলি না? হ্যাঁ, বললে তো বেশি একটু ভিউয়ার্স পাওয়া যেত, দু একটা লোক ভাবতো আহা ইনি অনেক অনেক মন্ত্র বলেন। আমি একটা দুটো খুব সাময়িক উপকারের জন্য, তাও সেটা তান্ত্রিক বই থেকে দু একটা টোটকা অবশ্যই বলেছি, কোনো হাবিজাবি ওই লাল কিতাব বা এই জাতীয় কিছু থেকে বলিনি।
যেটা থেকে বলেছি সেটা ইন্দ্রজালাদি সমগ্র তন্ত্র শারীরই একটি অংশ, পার্ট, সেখান থেকে বলেছি। কেন বলি না? কারণ ইউটিউবে বলা আমার একটা এরকম কোনো, যদি আমি একটা মন্ত্র বলি, সেই মন্ত্রটা কোনো মানুষ জপ করতে শুরু করে দিলেন, হয়তো তার সেই মন্ত্রটা অধিকারী হয়নি, তার দীক্ষাও হয়নি, বা তার দীক্ষাও হয়েছে, তার ইষ্টমন্ত্র ছেড়ে এই মন্ত্র জপ করতে শুরু করে দিলেন ক্ষণিক কিছু পাবার আশায়। পাওয়ার চাইতে বেশি দেওয়া হয়ে যেতে পারে, লেনে সে দেনে পড়ে জায়গা। এই জন্য আমি বলি না। আমি চাই যে যেভাবে আছেন ভালো থাকুন, আর কেউ উৎপটাং সমস্যা যদি জড়িয়ে পড়েন, সেখান থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারেন সেটা চাই। হ্যাঁ, অবশ্যই কোনো তান্ত্রিক প্রক্রিয়া আপনার বাড়িতে করতে হবে, তার জন্য এত টাকা লাগবে, এসব বলে নয়। আমি আগে জানতে চাই তার বাড়িতে এরকম ধরনের কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা কোনো ঘটনা হয়েছিল কিনা, তার ঘরে কোন কোন ঠাকুর দেবতার মূর্তি আছে বা ফটো আছে, কারণ এগুলো অনেক ইফেক্ট ফেলে। যেমন খুব একটা হাস্যকর জিনিস শেয়ার করি, সেটা একজন এরকম যে রিলসগুলো ঘাটতে ঘাটতে আসেন, সেখানে বলছেন মানি ব্যাগে কখনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না, মানি ব্যাগে মৃত ব্যক্তির ছবি রাখতে নেই, এতে আপনার হানি হয়। তো একজন প্রশ্ন করে বসলেন, স্যার গান্ধীজি তো মারা গেছেন অনেক দিন, তাহলে সেই জ্যোতিষী ভদ্রলোক খেপে গিয়ে তাকে ব্লক করে দিল। এবং প্রত্যেকটা টাকাতে তো গান্ধীজির ছবি আছে নাকি? তো গান্ধীজি তো মৃত ব্যক্তি। মজাটা হচ্ছে এইরকম যে কোনটা নেব আর কোনটা ছাড়বো, এই বোধটা আসা খুব প্রয়োজন, না হলে মুশকিল হয়ে যায়। যার যেটা অধিকার হয়নি, এবার দেখুন আজকালকার দিনে দাঁড়িয়ে নাই অধিকার হওয়াটাও খুব ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। কারণ ওই যে বললাম, পয়সা দিয়ে যদি তন্ত্র ইনস্টিটিউট খোলা যায়, পয়সা দিয়ে যদি পূর্ণাভিষেক হয়, পয়সা দিয়ে যদি এক একটা ওই পূর্ণাভিষেকের পর যা যা অভিষেক আছে, সাম্রাজ্যাভিষেক, মহাসাম্রাজ্যাভিষেক ইত্যাদি হয়ে যায়, আর তারপরে বলবে তুমি এই 1000 করে প্রত্যেক দিন জপ করো, 100 দিনে তোমার 3 মাসে 100 দিন মানে 3 মাস 10 দিনে তোমার 1 লক্ষ জপ পূর্ণ হলে তোমার পুরস্চরণ হয়ে যাবে, এই টাইপের হলে আদৌ কি কোনো কাজ হয়? হ্যাঁ, নিজের মধ্যে হয়তো একটা স্যাটিসফ্যাক্টরি বা স্যাটিসফ্যাকশন আসে, হ্যাঁ আমি 1 লক্ষ জপ করে ফেলেছি, বিশাল কাজ করে ফেলেছি, এরকম হয় জিনিসগুলো। কেউ আবার দুটো ওই 1000 বার বলেছি তন্ত্রের শ্লোক, অমুক তন্ত্রে অমুক লেখা আছে, রেফারেন্স তুলে আনবেন, তমুক তন্ত্রে তমুক লেখা আছে, অমুক পুরাণে অমুক লেখা আছে, তমুক পুরাণে তমুক লেখা আছে, রেফারেন্স তুলে এনে করবেন, তাহলে এগুলো মিথ্যে। একটা জিনিস বুঝতে হবে আপনাদের প্রত্যেককে, যেটা আমি অনেক জায়গায় বলি, শ্রুতি আর স্মৃতির মধ্যে পার্থক্যটা করতে হবে। শ্রুতি কিন্তু অপরিবর্তনীয়, স্মৃতি কিন্তু পরিবর্তনীয়। যেমন দেশের সংবিধান, একটাই তো সংবিধান আমাদের, কিন্তু সেই সংবিধানটা অনেকবার পরিবর্তিত হয়েছে, এ পর্যন্ত অনেক কিছু নতুন সেখানে সংযোজিত হয়েছে, অনেক কিছু পুরনো সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তেমনি স্মৃতিশাস্ত্রগুলোও পরিবর্তনীয়। স্মৃতিশাস্ত্রের মধ্যে যতগুলো পুরাণ আছে সবকটা পুরাণই স্মৃতিশাস্ত্র, যতগুলো সংহিতা আছে সবকটা সংহিতা স্মৃতিশাস্ত্র।
এগুলো যদি আপডেট না হয়, এগুলোর ক্ষেত্রে আপডেট প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে আপডেট হয় না। আর যেখানে আপডেট না হওয়ার প্রয়োজন সেখানে আপডেট করে দেওয়া হয়। আপডেট কোথায় হয়ে আছে বললাম? তন্ত্রতে। তন্ত্রশাস্ত্র আপডেট হতে 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 এখন ডিজিটাল তন্ত্রশাস্ত্র হয়ে গেছে। এটা আপডেট হওয়ার প্রয়োজন ছিল না, এটাই আপডেট হচ্ছে। আর যেগুলো আপডেট হওয়ার প্রয়োজন, ধরুন অর্জুন 4টে বিয়ে করেছিল, আপডেট হয়েছে তো। এখন হিন্দু ম্যারেজ, অর্জুন তো হিন্দু ছিল না কি না মুসলিম ছিল, তখন তো ধর্ম একটাই ছিল। তো অর্জুন 4টে বিয়ে করেছিল, আপনি এখন 4টে বিয়ে করতে গেলে কেস খেয়ে যাবেন, তাই তো। রাজা দশরথের 3টে বিয়ে ছিল, আপনি 3টে বিয়ে করতে গেলে কেস খেয়ে যাবেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। তো এইটা আগে বোঝা দরকার যে এই যে স্মৃতিশাস্ত্রগুলো, এগুলোর মধ্যে কোনটা ত্যায্য আর কোনটা গ্রাহ্য। এই গ্রাহ্য আর ত্যায্যটা না বুঝতে পারার জন্য যত জটিলতার সৃষ্টি হয়। আমি বর্তমান 2025 সালে দাঁড়িয়ে চতুর্দশ শতাব্দীতে বা 12শো শতাব্দীতে বা 8ম শতাব্দীতে বা তারও আগে খ্রিস্টীয় 4র্থ শতকে রচিত তৎকালীন সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে রচিত কোনো আইন বা কিছু, সেটাই 2025 সালে চালাতে পারি না, হয় না, সেটা চলে না। তো সেইগুলো যদি না বুঝতে পারা যায়, সমস্যা সেখান থেকে সৃষ্টি হয়। শাস্ত্রের মান্যতা আমি বলছি না আপনাকে যে শাস্ত্র অমান্য করবেন, শাস্ত্র মান্য করতে হয়, কিন্তু শাস্ত্রের যেগুলো মান্য করার কথা আমরা সেগুলো মান্য করি না। ঠিক যেমন দেখুন রামায়ণ আমাদের কী শেখায়? রামায়ণ আমাদের প্রত্যেকটা জায়গায় দেখায় যে যেখানে যেখানে মর্যাদা লঙ্ঘন করা হয়েছে। বালি মর্যাদা লঙ্ঘন করেছিল, রাবণ মর্যাদা লঙ্ঘন করেছে, সেখানে সেখানে সেই মর্যাদা লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া হয়েছে। মর্যাদার লঙ্ঘন হতে দেওয়া হয়নি। কিন্তু এবার ভেবে দেখুন, সেই সময় যেটা হয়েছিল, বালি বধের পরে বালির স্ত্রী তাকে সুগ্রীব বিয়ে করেন। এখন সম্ভব? বলুন, আপনি রামায়ণের কোনটা নেবেন, কোনটা ত্যাগ করবেন? হনুমানের মতন গুরু ভক্তি, মানে ইষ্ট ভক্তি, ইষ্টনিষ্ঠা আছে, যে স্বয়ং শ্রী রামচন্দ্রকে সমুদ্র পার হবার জন্য প্রথমে সমুদ্রের প্রার্থনা করতে হলো সমুদ্রের কাছে, তারপরে সমুদ্র না শোনাতে সেই সমুদ্রকে শুকিয়ে ফেলবেন বলে ধনুর্বাণ হাতে তুলে নিলেন যাওয়ার রাস্তা করার জন্য। হনুমানকে দেখুন, শুধু সেই শ্রীরাম নামের উপর ভর করে, বিশ্বাস করে সে লাফ দিয়ে চলে গেল, এক লাফে লঙ্কায়। সেই ইষ্টনিষ্ঠা আছে? নেই। তাহলে শুধু শুধু মানে হনুমান সাজবারও দরকার নেই। আমাদের যে মূর্তিকল্পগুলো হয় সেখানেও বড় গণ্ডগোল। যেমন তুলসীদাস গোসাই বলা উচিত, তার রচিত শ্রীরামচরিতমানস থেকে হনুমান চালিসা, সেখানে দেখুন হনুমানের বর্ণনা কী দেওয়া আছে। বলা হচ্ছে, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কিঞ্চিত কেশা, হাত বজ্র ও ধ্বজা বিরাজে, কাঁধে मूज जनेऊ साजे।
তার সোনার মতন গায়ের রং, মাথায় কোকড়ানো চুল, কানে কুণ্ডল, কাঁধে এক হাতে ধ্বজা আর বজ্র, আর কাঁধে গদা আর পৈতে। আপনি আপনার পাড়া থেকে শুরু করে যতগুলো হনুমান মন্দির আছে ঘুরে এসে দেখান তো একটা হনুমানের রং সোনালি, মানে সোনার মতন বরণ। এবং এরকম রূপটা দেওয়া হয়েছে। হ্যাঁ, পৈতে পরানো হয়, ল্যাঙট পরানো একটা বীর হনুমানের ছবি, মানে মূর্তি বানানো হয়, হনুমান বানানো হয়। খেয়াল করে দেখবেন, হনুমান বানানো হয়, মানে যে হনুমান আমরা এখন গাছে গাছে ঘুরতে দেখি, বাঁদর বা হনুমান, এই রকম বানানো হয়। এটা নয় কিন্তু, হনুমান শব্দের অর্থ হচ্ছে যার চোয়ালটা সামান্য, হনু অর্থাৎ চোয়ালটা উঁচু সামান্য। ইন্দ্রের বজ্রের আঘাতে তার হনুতে আঘাত লেগেছিল, তাই তার চোয়ালটা সামান্য উঁচু হয়ে গেছিল, তাই তার নাম হয়েছিল হনুমান। তার আসল নাম মারুতি। আমরা হনুমান বলতে কি বুঝে নিলাম না, হনুমান মানে ওই গাছে গাছে ঘুরে বেড়ায় একটা বিশাল। হ্যাঁ, হনুমান লঙ্কা দহন করেছেন লেজে আগুন দিয়ে, অর্থাৎ তার লেজও ছিল। এবারে এইখানেও না অনেক প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলো পরবর্তী সময় ক্লিয়ার করবে, এখন আধ ঘন্টা ক্লিয়ার হয়ে গেছে। এগুলো নিয়ে অনেক প্রশ্ন তোলা যায়, প্রশ্ন তোলার জায়গা আছে। যে হনুমান বলতে আমরা যেটাকে দেখি আদৌ কি সেটা না? হনুমান শুধুই একজন কি বলা হলো কেন? বাকি সবাইদের, সুগ্রীব থেকে শুরু করে নল, নীল, অঙ্গদ, বালি, এদের বানর বলা হচ্ছে কেন? তো বাঁদরদের মাঝখানে একটা হনুমান না, এটা তো নয়। হনুমানও বানর, বানর মানে বনবাসী নর। তারা বনে থাকতেন, কিন্তু বনে থাকলেও তারা শিক্ষা দীক্ষা এবং অস্ত্রচালনা ইত্যাদিতে অতীব সুনিপুণ ছিলেন, এবং প্রায় প্রত্যেকেই না অসম্ভব জ্ঞানী ছিলেন। হনুমানকে দেখুন না, ব্রহ্মজ্ঞানী মানুষ। নল, নীল দেখুন না, দক্ষ ইঞ্জিনিয়ার। আজকের ইঞ্জিনিয়াররা পারবেন না ওখানে রাম সেতু বানাতে, তারা জলের উপর দিয়ে পাথর ভাসিয়ে রাম সেতু বানিয়ে দিয়েছিল। তারা ছিল দক্ষ ইঞ্জিনিয়ার। আমরা এইগুলো ভুলে যাই, এগুলো নিয়ে বিচার করতে বসি না। খালি কিছু তর্ক তুলতে পারলে আমাদের যথেষ্ট। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। এইসব আজকে ফালতু আলোচনাই করলাম কিছু। পরদিন নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।